হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 11 এ শিপরেক সেলার বাই ড্যানিয়েল ডিফোর পার্ট 2 অংশটি। এই শিপরেক সেলারের পার্ট 1 অংশে আমরা দেখেছি যে রবিনসনের জাহাজডুবির পরে রবিনসন সম্পূর্ণ একাকী একটি নির্জন দ্বীপে এসে উপস্থিত হয় এবং সেই দ্বীপের পরিবেশ মোটেই তার বসবাসের উপযোগী ছিল না। ইনফ্যাক্ট রবিনসন এই দ্বীপটার নাম দিয়েছিল আইল্যান্ড অফ ডেসপেয়ার বা হতাশার দ্বীপ। কিন্তু সেই হতাশার দ্বীপে, সেই জনমানব শূন্য দ্বীপে আমরা দেখব রবিনসন তার বুদ্ধি এবং সাহসকে সম্বল করে সেই প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনতে সমর্থ হচ্ছে। আজকে এই শিপরেক সেলারের পার্ট 2 অংশে আমরা দেখব যে রবিনসন কিভাবে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশকে নিজের অনুকূলে নিয়ে আসছে। চলো এই শিপরেক সেলারের পার্ট 2 অংশটা আমরা শুরু করি। Among the things I rescued from the ship there was a small bag of corn meant for poultry feed. ওই ভাঙা জাহাজ থেকে যেসব জিনিসগুলো আমি উদ্ধার করেছিলাম তাদের মধ্যে ছিল এক ব্যাগ শস্যদানা, যা পোলট্রি ফিড হিসাবে ব্যবহারের জন্য আনা হয়েছিল। পোলট্রি ফিড মানে হচ্ছে হাঁস মুরগি প্রভৃতি প্রতিপালনের জন্য যে শস্য দানা আনা হয়, মানে হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য যে শস্য দানা আনা হয় বা ব্যবহার করা হয় তাকে আমরা বলছি পোলট্রি ফিড। তা রবিনসন তার ওই ভাঙা জাহাজ থেকে এক বস্তা এই পোলট্রি ফিড বা শস্য দানা পেয়েছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস, কিন্তু এর বেশিরভাগ অংশটাই ইঁদুরে খেয়ে নিয়েছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। আমি ওই ব্যাগেতে খোসার গুঁড়ো ছাড়া কিছুই পাইনি। হাস্ক মানে হচ্ছে খোসা, মানে এই শস্য দানাগুলোর খোসা, অ্যান্ড ডাস্ট মানে গুঁড়ো। এই খোসার গুঁড়ো ছাড়া আমি আর কিছুই পাইনি, কারণ বাকি সমস্ত অংশ ইঁদুরেরা খেয়ে নিয়েছিল। আই এমপ্টিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। আমি আমার দেওয়ালের বাইরেতে এই ব্যাগটাকে ঝেড়ে যা ভেতরে যে সমস্ত টুকরোগুলো ছিল সব ঝেড়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। আই এমপ্টিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। আমার দেওয়ালের বাইরে আমি এই ব্যাগটাকে খালি করেছিলাম। দিস ওয়াজ আ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট ট্রেন্স। আর যে কথাটা বলছি বা যে দিনের কথা বলছি সেটা মোটামুটি এই ভয়ঙ্কর বৃষ্টির বেশ কিছুটা আগে এই ঘটনাটা আমি করেছিলাম বা এই ব্যাগটাকে আমি পরিষ্কার করেছিলাম এই ভয়ানক বৃষ্টির বেশ কিছুদিন আগে। এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। এক মাস পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে সবুজ ডাঁটি বের হয়েছে মাটি ফুঁড়ে। বৃষ্টি থেমে যাওয়ার পরে এক মাস পরে আমি লক্ষ্য করলাম যে সমস্ত শস্যদানার টুকরোগুলো আমি নষ্ট হয়ে গেছে বলে আমার দেওয়ালের পাশে ব্যাগটাকে পরিষ্কার করে ঝেড়ে ফেলে দিয়েছিলাম, সেই সমস্ত টুকরো থেকে সবুজ রঙের শস্যের ডাঁটি বের হয়েছে মাটি ফুঁড়ে। দেখে আমার খুব মনটা আনন্দে ভরে হয়ে গেল যে আমি আমার খাদ্যের কিছু ব্যবস্থা করতে পেরেছি, কারণ এই গাছগুলোই ধীরে ধীরে বড় হবে এবং আমাকে শস্য দেবে, আমার খাবারের ব্যবস্থা কিছু হবে। I was astonished to discover it was perfect green barley. আমি খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে দানাগুলো থেকে যে গাছগুলো বেরিয়ে সেই গাছগুলো হচ্ছে সবুজ রঙের বার্লির গাছ। আমি খুব বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে গাছগুলো বেরিয়েছে মাটি ফুঁড়ে সেগুলো আর কিছুই না, সবুজ রঙের বার্লির গাছ, যে বার্লি আমি জানি আমার খিদে মেটাতে সক্ষম হবে ভবিষ্যতে। By the June of 1660, I had gained security of food and shelter. 1660 সালের জুন মাসের মধ্যে আমি আমার খাদ্য আশ্রয়ের নিরাপত্তার পরিপূর্ণ ব্যবস্থা করে ফেললাম। মানে আমার এই বার্লি গাছ থেকে প্রচুর পরিমাণে বার্লিও উৎপাদন হয়ে গেল, আমার খাদ্যের ব্যবস্থা হয়েছে, আর বাসস্থানের ব্যবস্থা তো আমি আগেই টেন্টটাকে তৈরি করেই নিয়েছি। তাই রবিনসন ক্রুসো বলছে বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাসের সময়কালেই আই হ্যাড গেন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। আমি খাদ্য আশ্রয়ের নিরাপত্তা বোধ করতে শুরু করলাম। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি। আর এই একই মাসে আমার খুব জ্বর হলো, আর সেই জ্বরেতে আমি খুব দুর্বল এবং খুব তৃষ্ণার্ত বোধ করতে শুরু করলাম। I recovered around 30th and gradually felt stronger than the day before. আমি 30 তারিখ নাগাদ করে সুস্থ হয়ে উঠলাম এবং ধীরে ধীরে প্রতিদিনই একটু একটু করে সবলতা লাভ করতে শুরু করলাম। ওই মাসেই
আমার প্রচণ্ড জ্বর হলো, আমি খুব দুর্বল বোধ করলাম, কিন্তু তারপরে 30 তারিখ নাগাদ করে আমার জ্বর কমে গেল এবং তারপরে প্রতিদিনই একটু একটু করে আমি আবার আমার শারীরিক সক্ষমতা পুনরুদ্ধার করতে শুরু করলাম। On 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি এই গোটা দ্বীপটাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে বেরিয়ে পড়লাম। অর্থাৎ 15ই জুলাই এই দ্বীপটাকে আরও ভালো করে জানতে, আরও ভালোভাবে পরিদর্শন করতে আমি বেরিয়ে পড়লাম। অ্যারাউন্ড 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. প্রায় 2 মাইল চড়াইয়ে, মানে এই যে দ্বীপে আমি রয়েছি এই দ্বীপের 2 মাইল উপরের দিকে, অর্থাৎ 2 মাইল চড়াইয়ে আমি একটা নদী, ব্রুক, ছোট নদী, আমি একটা ছোট নদী খুঁজে পেলাম। উইথ প্লেজেন্ট মেডোজ বাই ইটস ব্যাঙ্ক, যার তীরে একটা সুন্দর ঘাসের জমি বা ঘাস ভূমি রয়েছে। প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, সমতল মসৃণ এবং সেই জমিটি পুরোটা ঘাসে ঢাকা। তাহলে রবিনসন ক্রুসো যখন দ্বীপেতে সে 15ই জুলাই পরিদর্শন করতে বেরোলো, মানে পুরো দ্বীপটিকে ভালো করে ঘুরতে বেরোলো, তখন সে দেখলো আরও 2 মাইল উপরে খাড়াইয়েতে একটা সুন্দর ছোট নদী রয়েছে এবং নদীর পাশেতে একটি সমতল মসৃণ ঘাসে ঢাকা সুন্দর জমি রয়েছে। In a woody part, I found melons in great abundance and grape trees. আর এই উপরের দিকেই একটু জঙ্গলের মতো জায়গায় আমি প্রচুর পরিমাণে মেলন, মানে তরমুজ জাতীয় ফল, মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে হচ্ছে আমি তরমুজের মতো ফল প্রচুর পরিমাণে, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে তরমুজ খুঁজে পেলাম, অ্যান্ড গ্রেপ ট্রিস, এবং আঙুরের গাছ খুঁজে পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই পুরো দ্বীপটাকে পরিদর্শন করতে বেরোলো রবিনসন, তখন সে একটা জায়গা খুঁজে পেল যেখানে প্রচুর তরমুজ রয়েছে এবং আঙুরের গাছ রয়েছে। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, এবং সেই আঙুরগুলো পাকা এবং উৎকৃষ্ট, একদম সুমিষ্ট পাকা আঙুর সেই আঙুরের ঝোপেতে হয়ে রয়েছে। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। আরও একটু ভেতর দিকে, ওই জমির আরও একটু ভেতরে আমি প্রচুর পরিমাণে কোকো, কমলা লেবুর গাছ এবং এমনি পাতি লেবু বা লেমন লেবুর গাছ আমি লক্ষ্য করলাম। আই ক্যারেড গ্রেট পার্সেল অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days। আমি বাড়ি ফেরার পথে প্রচুর পরিমাণে ফল বয়ে নিয়ে এলাম এবং সেই ফল নিয়ে বাড়ি ফিরতে আমার 3 দিন সময় লাগলো। আমি এতটা দূরে চলে গেছিলাম এবং সেইখানেতে এত ফল আমি সংগ্রহ করেছি এবং সেই ফল যখন আমি নিয়ে আসছি, আমাকে সেই জায়গা থেকে ফলগুলো নিয়ে আসতে আমার 3 দিন সময় লেগে গেল। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। এই ফলের উপত্যকায় বাসস্থান পরিবর্তনের জন্য আমি খুব প্রলুব্ধ হয়েছিলাম। আমার খুব ইচ্ছা হয়েছিল যে এই ফলের উপত্যকাতে আমি আমার বাসস্থানটাকে পরিবর্তন করে নিই, তাহলে আমি খুব সহজেই ফল পাবো এবং খেতে পাবো। আই ডিড নট, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। কিন্তু আমি বাসস্থান পরিবর্তন করিনি। লোভ হয়েছিল, কিন্তু আমি সেই লোভকে জয় করেছি। তার কারণ আমার তখনও আশা ছিল যে কোনো জাহাজ হয়তো এই দ্বীপের পাশ দিয়ে যেতে যেতে আমাকে লক্ষ্য করবে এবং আমাকে উদ্ধার করবে। আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। এই সমুদ্রের পাশ থেকে কোনো জাহাজ যাওয়ার সময় আমাকে লক্ষ্য করে আমাকে উদ্ধার করবে, এই আশাটা তো আমার তখনও ছিল। আর এই আশাই আমাকে সমস্ত রকম প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার প্রেরণা দিচ্ছিল। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে পর্বত আর জঙ্গলের মাঝখানে ঘিরে রাখতে চাইনি। আমি চেয়েছিলাম যেন লোকেরা আমাকে দেখতে পারে, যদি কোনো জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যায় সে যেন আমাকে দেখতে পারে, যেটা ওই ভেতর দিকে গিয়ে জঙ্গলের পাশে থাকলে আমাকে দেখাটা সম্ভব হতো না। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি। সমুদ্র দেখা যায় বা সমুদ্র থেকে আমাকে দেখা যায় এরকম একটা জায়গায় থাকতে আমি চেয়েছিলাম। 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে পা রাখার পরে 10 মাস কেটে গেছে। এখনও পর্যন্ত আমি এই দ্বীপে একা, কেউ আমাকে এখনও লক্ষ্য করেনি বা কোনো জাহাজ এই দ্বীপের পাশ থেকে যায়নি। আমি 10 মাস ধরে একা এই দ্বীপে রয়েছি, কিন্তু আমি জানি যে একদিন না একদিন হয়তো কোনো জাহাজ এই পথ দিয়ে যাবে এবং আমি সেই দিনের অপেক্ষায় নিজেকে তৈরি রাখছি।
প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, আগে সন্ধ্যার অন্ধকার নেমে আসার পরে আমার কাছে কোনো বাতি বা আলো ছিল না। আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লেডিস, আমি কিছুটা প্রাণীজ চর্বি, ট্যালো, ট্যালো দেখো নিচেতেই ওয়ার্ডনেসটা দেওয়া আছে, ট্যালো হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেল, পশুজাত চর্বি যা দিয়ে মোমবাতি বানানো হয়। তা আমি কিছুটা পশুর চর্বি সংগ্রহ করলাম, অ্যান্ড এ স্মল ক্লেডিস, আর একটা মাটির পাত্র, ক্লে মানে হচ্ছে মাটি, সেই একটা মাটির পাত্র সংগ্রহ করলাম। টু দিস আই অ্যাডেড এ উইক, এর সঙ্গে আমি একটা সলতে, উইক হচ্ছে সলতে, WICK, উইক কথাটার অর্থ হলো সলতে। আমি কিছু সলতে অ্যাড করলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, আমি এইভাবে নিজেকে একটা প্রদীপ উপহার দিলাম, আমি একটা প্রদীপ তৈরি করলাম। সরি। I now began to seriously consider the circumstance I was reduced to, আমি যে অবস্থায় পড়েছি সেই অবস্থার কথা খুব আমি গুরুত্ব সহকারে ভাবতে শুরু করলাম। I now began to seriously consider the circumstance I was reduced to, যে অবস্থায় পড়েছি সেই অবস্থার কথা আমি এবার খুব গুরুত্ব সহকারে সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে 10 মাস কেটে গেল, কোনো জাহাজ এই পথ দিয়ে গেল না, আদবে কি কোনো জাহাজ এই পথ দিয়ে যাবে, আমাকে কি কেউ উদ্ধার করবে, আমি এবার খুব সিরিয়াসলি সেগুলো ভাবতে শুরু করলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি স্থির করলাম যে আমি আমার এই যে হাল হকিকত এগুলোকে লিখে রাখবো, আমি কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমি এবার লিখে রাখবো। আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, আমি প্রতিদিনের কাজকর্মের হিসেব রাখা শুরু করলাম, প্রতিদিন আমি কী কাজ করছি, কখন উঠছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, তার একটা দিনলিপি রাখা আমি শুরু করলাম। আই কুড নট ইনক্লুড অড পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট অফ ইঙ্ক, কিন্তু সমস্ত খুঁটিনাটিকে আমি সেই ডায়েরিতে বা সেই কাগজেতে তুলে রাখতে পারতাম না, তার কারণ ধীরে ধীরে আমার কালিও শেষ হয়ে আসছিল। আমি সব কিছুই, সমস্ত ইনফরমেশান সারাদিন ধরে আমি কী করছি সব কিছুই ওই ডায়েরিতে, ওই কাগজের মধ্যে নোট করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ধীরে ধীরে আমার কালি যেহেতু শেষ হয়ে আসছিল সমস্ত খুঁটিনাটি আমি সেখানে তুলে রাখতে পারছিলাম না। I found by the notches I cast on the post it was September 30th again, খুঁটির উপর যে দাগ কাটতাম সেটা দেখে আমি বুঝতে পারলাম আজ 30শে সেপ্টেম্বর। আজ 30শে সেপ্টেম্বর, এটা কি এমন বিশেষ মাহাত্ম্য বহন করে আনে? আমরা আগেই দেখেছি যে 30শে সেপ্টেম্বর, আগের বছর 30শে সেপ্টেম্বর অর্থাৎ 1659 সালের 30শে সেপ্টেম্বরে রবিনসন ক্রুসো জাহাজ ডুবির পরে এই দ্বীপে এসে উঠেছিল। আজ 1660 সালের 30শে সেপ্টেম্বর, 1 বছর কেটে গেল। 1 বছর রবিনসন এই দ্বীপে একাকী সংগ্রাম করে যাচ্ছে, 1 বছর রবিনসন এই দ্বীপে নিজেকে বাঁচিয়ে রেখেছে, প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনার জন্য চেষ্টা করছে। 1টা বছর কেটে গেল, সেটাই রবিনসনের আজকে মনে হচ্ছে। I had spent 365 days on this island, এই দ্বীপেতে, এই জনশূন্য দ্বীপেতে, এই নির্বান্ধব দ্বীপেতে আমার 365টা দিন কেটে গেল। তাহলে এখানেই এই শিপরেক সেলারের পার্ট 2 অংশ শেষ হলো, যেখানে আমরা দেখলাম যে রবিনসন জাহাজ ডুবির পরে যে নির্জন দ্বীপে সে এসে উঠেছিল সেখানে তার 1 বছর কেটে গেল। 1 বছর সম্পূর্ণ জনমানবহীন এই দ্বীপেতে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে রবিনসন নিজেকে টিকিয়ে রেখেছে একটাই আশার উপর ভর করে যে একদিন কোনো জাহাজ আসবে, একদিন তাকে উদ্ধার করা হবে, সে আবার তার নিজের বাসস্থানে ফিরে যাবে। এবং এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে, এই আশাই রবিনসনকে বাঁচিয়ে রেখেছে। আর এই আশাতেই ভর করে আমরা দেখছি রবিনসন প্রতিকূল পরিবেশকে নিজের অনুকূলে আনার জন্য প্রাণপণ চেষ্টা করছে। অসাধারণ সুন্দর একটা গল্প, তোমরা পড়লে এবং ভালো করে এটার মানে করো, কারণ এই গল্পটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।